আরে বাবু পড়ে যাবে, দাঁড়াও। আরে বাবু দাঁড়াও, বাবু শোনো। আরে শুনছেই না কথা। আরে বাবু আস্তে আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। আরে 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 বাবু, আমি বারণ করছিলাম তো। তুমি একদম মায়ের কথা শোনো না। দেখেছো, দেখো দেখো কোথায় লেগেছে, দেখাও, ওঠো দেখি। আমি এক্ষুনি এই জায়গাটাকে মারছি। এই তোমাকে ব্যথা দিয়েছে তো, দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি। বাবু চলো এখান থেকে, চলো, আমি একে মেরে দিয়েছি, চলো চলো। আমি তো শুনতেই পাই। বাবু দেখো, আমি এক্ষুনি একে মেরেছি, তুমি চলো তো এখান থেকে। আচ্ছা শোনো, তুমি 1 সেকেন্ড এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি কোথায় বাবু যাচ্ছো? আমি 2 মিনিটে আসছি, তুমি একটু দাঁড়াও। রক্তের ফোঁটা। কোথায় লাশটা? এখানে আছে স্যার। কেউ হাত লাগায়নি তো? না স্যার। সবাই একটু পেছিয়ে যাও দেখি। মাই গড, খুন করেছে তো করেছে, লাশটাকেও টুকরো টুকরো করে রেখে গেছে। স্যার এই রক্তের দাগটা সিঁড়ির থেকে শুরু হয়েছে। ও, তার মানে লাশটাকে অন্য কোথাও কেটে এখানে এনে ফেলে দিয়ে গেছে। স্যার লাশটার মাথা নেই স্যার। মাথাটা স্যার মনে হচ্ছে কায়দা করেই কাটা হয়েছে। মনে হচ্ছে খুনি কোনো বড় ছুরি ব্যবহার করেছিল লাশটা কাটার জন্য, এক ঝটকাতে কেটে দিয়েছে। গায়ে বেশ ভালোই জোর আছে খুনিটার। লাশের আশেপাশে এমন কিছু পড়েও তো নেই যাতে জানতে পারা যায় যে মেয়েটা আসলে কে। লাশটাকে সবার আগে কে দেখেছিল এখানে? আগে আমি। সেই সময় এখানে আশেপাশে কাউকে দেখেছিলে তুমি? না, এখানে তো আর কেউ ছিল না। আপনারা তো পার্কেই ছিলেন তাই তো? তা সত্ত্বেও কিছু দেখেননি? আমাদের তো লাশটার ব্যাপারে উনি বললেন, তারপরে আমি আপনাদের ফোন করলাম। না স্যার, হ্যাঁ বিবেক, লাশের আশেপাশে কোনো পায়ের চিহ্ন নেই স্যার, আর না কোনো প্রমাণ। এটা কি করে সম্ভব? লাশটাকে পার্কের মাঝখানে এনে ফেলে গেছে, কোনো না কোনো প্রমাণ তো অবশ্যই থাকবে। এই পার্কটা ভালো করে তল্লাশি করো, এই লাশের মাথাটা পাওয়া ভীষণ দরকার। মাই গড, বিবেক! কি হলো স্যার? এই দেখো বিবেক, মেয়েটার মাথাটা এখানে পড়ে আছে। স্যার এই কাটা মাথাটা এখানে কি করে? আমিও তাই ভাবছি। মেয়েটার লাশটা তো ওইখানে পড়েছিল, আর কেটে রাখা মাথাটা এখানে।
মনে হচ্ছে এরকমটাই হয়েছিল। তড়িঘড়ি লাশটা যখন খুনি ওখানে ফেলতে যাচ্ছিল তখন এই মুন্ডুটা এখানে গড়িয়ে পড়ে যায় আর এই গাছের গোড়ায় আটকে যায়। মেয়েটার বয়স তো 21-22-এর মধ্যেই। এরকম বিভৎসভাবে কেন মেরেছে একে কেউ? বিবেকা, কাজ করো, ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করো। স্যার ওর মুখটার একটা ফটো তুলে নিউজ পেপারে ছাপিয়ে দিই স্যার। ওর কোনো না কোনো চেনা পরিচিত নিশ্চয়ই বেরোবে স্যার। দেখতে হবে কে আসে। এত নির্মমভাবে কেউ কাউকে খুন কি করে করতে পারে? কি চলছে আজকাল মানুষের মধ্যে? ভীষণ দ্রুত গতিতে মানুষের জীবন এগিয়ে চলেছে। বাড়িতে, রাস্তায়, অফিসে শুধু রাগই জমে আছে তাদের মনের মধ্যে। হাসার কোনো সময়ই নেই তাদের কাছে। স্যার, হ্যাঁ, আমি মেয়েটার ছবি শহরের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। কেউ না কেউ নিশ্চয়ই তাকে চিনতে পারবে। এক্সকিউজ মি স্যার। আপনি? আগে আমার নাম হলো ময়ূরী। আমি পেপারে নাতাশার সম্পর্কে পড়ে এখানে চলে এলাম। তাহলে এই মেয়েটির নাম নাতাশা? আপনি নাতাশাকে কিভাবে চেনেন? আগে আমি ওর বাড়িয়ালি ছিলাম। আচ্ছা, আমি এসিপি প্রদ্যুমান। আসুন, বসুন। স্যার, হ্যাঁ? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে নাতাশা আর বেঁচে নেই। কি করে ওর মৃত্যু হলো? কেউ নাতাশাকে খুন করে দিয়েছে। কে? কেউ ওকে কেন খুন করতে যাবে? আমরা সবাই সেটার খোঁজার চেষ্টা করছি। আপনি আমাদের সাহায্য করবেন নাতাশার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে বলুন, নাতাশা কত বছর আপনার বাড়িতে ছিল? গত 1 বছর ধরে ছিল। ও খুবই ভালো মেয়ে ছিল। ওর ফ্যামিলিতে আর কে কে আছে? স্যার, ও একাই ছিল। ওর ছোটবেলাতেই ওর বাবা মা মারা গিয়েছিল। কি কি করতো নাতাশা? মানে কাজ কি করতো? আগে ও কাছেই একটা স্কুলে বাচ্চাদের ডান্স শেখাতো। ডান্স টিচার? আচ্ছা, আপনি আমাদের ওই স্কুলের অ্যাড্রেস দিয়ে দিন যেখানে ও ডান্স শেখাতো। হ্যাঁ, নিশ্চয়ই। অভিজিৎ, একজন একা মেয়ে স্কুলে ডান্স শেখাতো, ওর কে শত্রু হতে পারে? মালবানি বন। স্যার, এত নির্মমভাবে খুন করার পর লাশটা টুকরো টুকরো করে ফেলা, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় স্যার। নিশ্চয়ই কোনো রহস্য আছে। আন্ধেরে আর তারপরেও দেখো, লাশটাকে এমন জায়গায় ফেলে দিয়েছে যেখানে যাতে সহজেই সবার নজরে পড়ে। কেন? হয়তো তাড়াহুড়ো করে ফেলে দিয়েছে। এও তো হতে পারে যে ওখানে কেউ এসে গেছে, ব্যাস দেখা মাত্র ঘাবড়ে গিয়ে লাশটাকে খুনি ওখানে ফেলে দিয়ে পালিয়ে গেছে। স্যার, আমি নাতাশার বাড়ি আর যেখানে ও নাচ শেখাতো দুটোরই ঠিকানা লিখে নিয়েছি। গুড। হ্যাঁ সালুকে। আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি। মনের মধ্যে ঘৃণা যখন চরমে পৌঁছায় তখনই মানুষ এইরকম কাজ করতে পারে। পুরো দেহটা টুকরো টুকরো করে দিয়েছে খুনি। স্যার, লাশটাকে কাটার পর মনে হয় বেশ কিছুক্ষণ এটাকে ওখানেই রাখা হয়েছিল, যার জন্য বেশিরভাগ রক্ত তো ওখানেই বেরিয়ে গেছে। খুনি চেষ্টা করেছিল যে এই লাশের টুকরোগুলো যে গাড়িতে করে নিয়ে যাবে সেই গাড়ির মধ্যে কোনো প্রমাণ যেন না থেকে যায়। আর স্যার, কোনো মানুষের হাড় এভাবে কাটা তো একেবারেই সোজা কাজ না। অনেকটা সময় লেগেছিল ওর এইভাবে এরকম ছোট ছোট টুকরো করার জন্য। হ্যাঁ ডক্টর সারিকা, লাশটাকে তো দেখে মনে হচ্ছে যে খুনি টুকরোগুলো আলাদা আলাদা জায়গায় ফেলতে চেয়েছিল। হ্যাঁ, সেই কারণেই মাথা এক জায়গায় আর বডি এক জায়গায় ফেলেছে। সব পার্টস আলাদা আলাদা ফেলেছে। বস, কেস তো আমি অনেক দেখেছি, কিন্তু এই ধরনের কেস খুব কম দেখেছি। আচ্ছা, আর কিছু জানা গেছে এই লাশটার ব্যাপারে? হ্যাঁ স্যার, এই মেয়েটাকে প্রথমে ছুরি মেরে খুন করা হয়। আর বস, মারবার আগে এই মেয়েটিকে খুব অত্যাচার করেছে। এই দেখো এখানে, এই হাতটা দেখো, এখনো দড়ির দাগ ওর হাতের ওপর আছে, দেখো। কিন্তু স্যার, শুধু দড়ি দিয়ে বাঁধার ফলে এত গভীর ক্ষত হতে পারে কি? না, শুধু বাঁধবার জন্য নয়, এই মেয়েটাকে বেঁধে রেখে ওকে টর্চারও করা হয়েছিল। বেচারি খুব কষ্ট পেয়েছিল আর নিজের হাত পা ছাড়ানোর চেষ্টা করেছিল, আর যার জন্যই এইভাবে দাগগুলো পড়ে গেছে। বেচারি, প্রথমে এর হাত পা বেঁধে তারপরে একে টর্চার করা হয়েছিল, তারপরে একে খুন করার পরে লাশটাকে টুকরো করে দিয়ে বস্তায় ভরে তারপর ফেলে দেওয়া হয়েছিল।
এটা তো কোনো সাইকোপ্যাথের কাজ মনে হচ্ছে। আর একটা কথা বস, যে ছুরি দিয়ে এই মেয়েটিকে মারা হয়েছে সেটা একদম খুবই সাধারণ ছুরি, কিচেনে থাকে, রান্নাঘরে কাজে লাগে। কিন্তু যে ছুরি দিয়ে ওকে কাটা হয়েছিল স্যার, সেটা অনেক বড় আর খুব তীক্ষ্ণ ধারওয়ালা ছিল। আচ্ছা, তার মানে কি দুটো আলাদা আলাদা ছুরি ব্যবহার করা হয়েছিল? অনেক ভেবে চিনতে প্ল্যানটা করেছিল। আচ্ছা শাহরুখে, আর কিছু জানা গেছে? আমি আরো কিছু টেস্ট করছি, দেখা যাক আর কিছু জানা যায় কিনা। ঠিক আছে শাহরুখে। অভিজিৎ, এই ময়ূরীর সঙ্গে তুমি নাতাশার বাড়িতে যাও, দেখো কিছু জানা যায় কিনা। আর ওই পার্কটায় গিয়ে আশেপাশে আবার গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, কিছু তো নিশ্চয়ই জানা যাবে। ছোলা নিয়ে নাও, গরম গরম ছোলা। দাদা, আজকে সকালবেলাতে পার্কে আপনি কাউকে আসতে দেখেছিলেন, যে কাঁধে বস্তা বা ওই রকম কিছু নিয়ে আসছিল? কটার সময়ের কথা বলছেন স্যার? 5টা থেকে 6টার মধ্যে সকালবেলায়। 5:30 6টার সময় তো এখানে কেউই আসে না স্যার। আর আমি তো ব্যবসায়ী 8টার পর শুরু করি, আমি কাউকে কি করে দেখবো? ঠিক আছে। ছোলা নিয়ে নাও। এক মিনিট, আপনি সকালবেলা যখন এখানে পেপার দিয়ে যাচ্ছিলেন তো গেটের কাছাকাছি কাউকে দেখেছিলেন পিঠে বস্তা নিয়ে? না, আশেপাশে তো সবকিছু খালি ছিল। সকালে কটায় আসেন আপনি? 6টা 6:30টার সময়। থ্যাংক ইউ। আপনি সকাল ডিউটিতে কখন আসেন? স্যার 8টার সময়। আজ আমি লেট করেছি, 8:30টার সময় এখানে পৌঁছেছি। ঠিক আছে। সকালে আপনি এই জায়গাটাকে পরিষ্কার করেন? হ্যাঁ ম্যাডাম, একবার সকালে করি আর একবার বিকেলে করি। আর কিন্তু আপনারা কেন জিজ্ঞাসা করছেন? আপনার কিছু হারায়নি তো? আপনি কি জানেন না এখানে একটা খুন হয়েছিল পার্কে? খুন? না না স্যার, না। না। আজকে আপনি এখানে ছিলেন ভোর 5টা থেকে 6টার মধ্যে? হ্যাঁ স্যার, ওই সময় তো আমি ঝাড় দিতে এসেছিলাম। আপনি কোনো লোককে দেখেছিলেন বস্তা নিয়ে কিছু নিয়ে আসতে? হ্যাঁ স্যার, যখন আমি পার্ক ঝাড় দিতে ভেতরে এসেছিলাম তো আমি ওই সময় একটা কাগজ কুড়ুনিকে দেখেছিলাম স্যার, ওই যে ওই নোংরা কাগজ তুলে বেড়ায় না যারা। আর হ্যাঁ স্যার, ওর কাঁধের উপর একটা বড় বস্তাও ছিল। তুমি ওই লোকটাকে আগে কখনো এখানে দেখেছো? না স্যার, ওকে আমি আগে কখনোই দেখিনি। তার মুখটা খেয়াল আছে? মুখটা ভালো করে দেখেছিলে? হ্যাঁ ম্যাডাম, ও একলাই ছিল। আর কেন জানি না আমি ওকে বারবার দেখছিলাম। ওকে, তুমি ওই লোকটা স্কেচ বানাতে আমাদের সাহায্য করবে তো? হ্যাঁ স্যার, আজকেই তো দেখেছিলাম, নিশ্চয়ই সাহায্য করব। চলো চলো। এই হচ্ছে আমার বাড়ি, যেটা আমি নাতাশাকে ভাড়া দিয়েছিলাম। আচ্ছা চলো, ঘরটা খুব ভালো করে তল্লাশি নিই। পুড়ে যাওয়া ফটো? ময়ূরী দেবী, এই ছবিটা দেখুন আপনি। এই ছবিতে কে আছেন চিনতে পারছেন? স্যার, আমি এদের আগে কখনো দেখিনি। স্যার, এই ঘর থেকে তো কিছু পাওয়া যায়নি। স্যার, ওখানেও কিছু পেলাম না। আচ্ছা স্যার, এই ফটোটা কার? জানি না, এটা নাতাশার ড্রয়ারে রাখা ছিল। এই পুড়ে যাওয়া ছবিটা ড্রয়ারে কেন রাখবে কেউ? সেটাই তো ফ্রেডি, ড্রয়ারে সাবধানে রাখা হয়েছিল, তাহলে কিছু না কিছু তো হবে নিশ্চয়ই। স্যার, এমনটা নয় তো যে এটা নাতাশার কোনো আত্মীয় অথবা বন্ধুর? না স্যার, এরা যদি আত্মীয় অথবা বন্ধু হতো তাহলে নাতাশার সঙ্গে দেখা করতে আসতো। শুধু স্টুডেন্টসরা ছাড়া এখানে আর কেউ ওর সঙ্গে দেখা করতে আসতো না। কখনো কেউ দেখা করতে আসেনি? আগে না। আশ্চর্য বিষয়। আচ্ছা,
আপনি কখনো নাতাশাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছেন, বা কোনো বিষয়ে বিচলিত হতে? কোনো শত্রু বা এরকম কেউ? শত্রু? স্যার, নাতাশা এত ভালো মেয়ে ছিল যে ওর কোনো শত্রু থাকতেই পারে না। ও তো সকালবেলা নিজের ডান্স স্কুলে চলে যেত, আবার সন্ধেবেলা ফিরে আসতো। বাস এই নিয়েই ও খুশি ছিল। তার মানে না কারোর সঙ্গে কথা, না কারোর সঙ্গে কোনো সম্পর্ক। আচ্ছা, আমরা এই ছবিটা আমরা নিয়ে যাচ্ছি। আপনাকে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার ফোন করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা। চলো। আই কার্ড আছে? বিনা কার্ডে ভেতরে যাওয়া যাবে না কিন্তু। কার্ড? হ্যাঁ, কার্ড আছে তো আমাদের কাছে। দেখাবো? হ্যাঁ, এই দেখ। সিআইডি? কি ব্যাপার স্যার, কি হয়েছে? আমরা ডান্সিং স্কুলের টিচার আর স্টুডেন্টসদের সাথে দেখা করব। হ্যাঁ, ভেতরে ক্লাস চলছে। চলুন, আপনাদের নিয়ে যাচ্ছি। আসুন। চ 2 3 4 1। আরে ওটা কি ঠিক করে করছিস কি? করো। স্যার, সিআইডির লোকজন এসছেন। এক্সকিউজ মি। দাঁড়াও। নমস্কার স্যার, আমার নাম হলো স্যাম, এখানকার এই চটি। আপনারা এখানে কিছু হয়েছে? আমরা নাতাশার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। নাতাশা? কিন্তু স্যার, নাতাশা তো আজ ক্লাসে আসেনি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা জানি যে নাতাশা আজকে আসেনি। আপনারা জানেন? আগে হ্যাঁ, নাতাশা এখন আর এই পৃথিবীতে নেই। ওকে খুন করা হয়েছে। খুন? খুন? খুন কে করেছে স্যার? হ্যাঁ, আমরাও সেটাই জানার চেষ্টা করছি। আমরা আপনাদের একটু সাহায্য চাইছি। কিন্তু আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আপনারা আমাদের নাতাশার বিষয়ে যা জানেন বলতে পারেন। যেমন নাতাশার কারোর সঙ্গে কোনো ঝগড়া অশান্তি, বা ওর সঙ্গে কারো কোনো শত্রুতা। না স্যার, নাতাশা খুবই সাদাসিধে ছিল। আই মিন, না তো ওর কারোর সাথে কোনো বন্ধুত্ব ছিল, আর নাই বা শত্রুতা। কিন্তু স্যার, একটা অদ্ভুত ব্যাপার ছিল। আচ্ছা, কি বিষয়? এমনিতে তো নাতাশা ওয়েল ডিসিপ্লিন ছিল, আর স্কুলেও টাইমলি আসতো। কিন্তু গত 3 দিন ধরে ও টাইমলি আসছিল না, আর একটু চিন্তিতও ছিল। আপনাদেরকে বলেছিল কি যে কি বিষয়ে ও চিন্তিত ছিল? স্যার, আমি জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিচ্ছু বলেনি, এড়িয়ে গেছে। আই সি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, স্যার, স্যার 1 মিনিট। কি হয়েছে? আমি জানি নাতাশা ম্যাম ঠিক কি বিষয়ে চিন্তিত ছিলেন। আচ্ছা, কি বিষয় নিয়ে চিন্তিত ছিল উনি? 3 দিন আগে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি আমার মায়ের জন্য অপেক্ষা করছিলাম, তখন ম্যাম ফোনে কাউকে জোরে জোরে বকাবকি করছিলেন। তুমি ওনার কথাগুলো শুনেছিলে? ফোনে কারো নাম নিয়েছিল কি? না স্যার, তখন মা চলে এসেছিল আর আমি বাড়ি চলে গেছিলাম। কিন্তু স্যার 2 দিন আগে যখন আমি সাইকেল বের করছিলাম, তখন স্কুলের বাইরে আমি ওনাকে কারোর সঙ্গে চেঁচামেচি করতে দেখেছিলাম। তারপর উনি ওনার সঙ্গেই চলে যান। যার উপর চিৎকার করছিল তার সঙ্গেই চলে গেছে? হ্যাঁ স্যার। আই সি। কে ছিল সে, তুমি দেখেছিলে? স্যার, আমি ওনাকে ঠিকমতো দেখতে পাইনি। ওকে ওকে, ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাহলে এটাই গল্প। নাতাশাকে কেউ বেশ কয়েকদিন ধরে বিরক্ত করছিল, আর সে এটাও জানতো যে নাতাশা এই ডান্সিং স্কুলে ডান্স শেখাতে আসে। স্যার, ডান্সিং স্কুলের ছেলেটা গৌরব যে কথাটা বলল, তার থেকে এটা বোঝা যায় যে একটা লোক কিছুদিন হলো নাতাশাকে ফলো করছিল। একটা বিষয় মাথায় ঢুকছে না, যদি সেই ব্যক্তি নাতাশাকে বিরক্ত করছিল, তাহলে নাতাশা তার সঙ্গেই কেন গেল স্যার? অভিজিৎ, এটা হতেই পারে যে ওই লোকটা নাতাশাকে আগে থেকেই চিনতো। কিন্তু যাই হোক না কেন, এই খুন নিশ্চয়ই ওই লোকটাই করেছে। কিন্তু এ কে হতে পারে জানা কিভাবে যাবে? না নাতাশার কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে, বা ওর কোনো প্রিয় বন্ধু? কে হতে পারে? স্যার, স্কেচ রেডি। এই দেখুন। এমনটাই দেখতে ছিল না? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম এরকমই দেখতে ছিল। ফেডরিক, আমাদের রেকর্ডসে চেক করো, দেখো এই লোকটার ব্যাপারে কিছু জানতে পারো কিনা। হ্যাঁ সালুকে, হ্যাঁ বলো। কি?
আরে এমন কি কথা থাকতে পারে যেটা তুমি আমাকে ফোনে বলতে পারবে না? আচ্ছা তুমি ফোনটা রেখে দাও। আরে তুমি ফোনটা না রাখলে আমি যাব কি করে? রেখে দাও ফোন। হ্যাঁ, কি হলো স্যার? শালুকে কিছু প্রমাণ পেয়েছে, কিন্তু ও ফোনে সেটা বলতে চাইছে না। নাটকটা কি সেটাই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো বড় মাছ ওর জালে ধরা পড়েছে। দেখো শালুকে এত তাড়াহুড়ো করে আমাকে ডাকার কি কারণ? কোনো বড় মাছ তোমার জালে ধরা পড়েছে নাকি? মাছ নয় বস, মাছ নয়, আমি খুনির চাবি পেয়ে গেছি। তার মানে? মানে এই যে আমি খুনির আঙুলের ছাপ পেয়ে গেছি। খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছো? কোথায়? লাশের উপরে? আগে হ্যাঁ, চালাকি করার তো অনেক চেষ্টা করেছে খুনি, কিন্তু শালুকের জালে ধরা পড়ে গেছে। আমি এর নখের ওপর খুনির আঙুলের ছাপ পেয়েছি। দেখো শালুকে এই আঙ্গুলের ছাপ তো বিউড়িতে পাঠাতে পারতে। আমাকে এখানে ডাকার কি দরকার ছিল এত তাড়াহুড়ো করে? আরে ভাই, এর জন্য তো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আরে ফিঙ্গারপ্রিন্টস কোথায় আছে দেখাও আমাকে, আমাকে পাঠাতে হবে এখনই। হ্যাঁ এসো এসো। হ্যাঁ চলো। হ্যাঁ ফ্রেডি, কিছু জানা গেল? না স্যার, এখন অবধি না। ইয়েস স্যার। আচ্ছা, ওকে স্যার। ইয়েস স্যার, দেখে নিচ্ছি। দারুণ হলো। ডক্টর সালুকে লাশের নখে আঙুলের চিহ্ন পেয়েছে। এসিপি স্যার সেই ফিঙ্গারপ্রিন্ট আমার মোবাইলে পাঠাচ্ছেন। আঙুলের ছাপ? হ্যাঁ। না স্যার, এই লোকটার ছবি আমাদের রেকর্ডসে নেই স্যার। হয়তো এসিপি সাহেব যে আঙুলের ছাপগুলো পাঠাচ্ছেন তার থেকে কিছু জানা যাবে। দেখা যাক। এসে গেছে। এটা আমি ব্লুটুথ দিয়ে তোমার কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছি। ওকে? ইয়েস স্যার। তার মানে স্যার, যখন খুনি লাশটাকে টুকরো করছিল তখন ওর হাত ডেড বডির নখে লেগে গেছিল। বাহ ফ্রেডি বাহ, এত তাড়াতাড়ি সব বুঝে গেলে দেখছি। স্যার, ফ্রেডিও কিছু কম যায় না। কি চিনলেন তাহলে আমাকে? এসে গেছে। ভেরি গুড, চেক করো দেখি আমাদের রেকর্ডে আছে কি। আরে এটা কি করে হতে পারে? এ তো হতেই পারে না স্যার, কম্পিউটার মনে হয় খারাপ। না না ফ্রেডি, কম্পিউটার একেবারেই ঠিক আছে। হ্যাঁ অভিজিৎ, এই স্কেচ আর ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করেছে আমাদের রেকর্ডসে। স্কেচ তো ম্যাচ করেনি স্যার, কিন্তু ফিঙ্গারপ্রিন্টস এর ম্যাচ পেয়েছি। কিন্তু কিন্তু কার আঙ্গুলের ছাপ ওটা? স্যার আসলে ফিঙ্গারপ্রিন্ট যার সঙ্গে ম্যাচ হচ্ছে সে আমাদের রেকর্ডে আছে, কিন্তু সে হয়েছেটা কি তোমাদের দুজনের? হ্যাঁ অভিজিৎ, তুমি ওই 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 করে যাচ্ছ, আরে কিন্তু কিন্তু করে যাচ্ছে। আরে ব্যাপারটা কি ঠিক করে বলো। স্যার আপনি নিজেই দেখে নিন। অভিজিৎ তুমিও মাই গড, অভিজিৎ এ তো। ইয়েস স্যার, এই লোকটার নাম মঙ্গেশ আর এ 10 বছর আগে মারা গেছে। বাড়িতে আগুন লাগার কারণে এর মৃত্যু হয়েছিল 16 মার্চ 2001-এ। কিন্তু সেটা কি করে সম্ভব অভিজিৎ? আমরা যে লাশটা পেয়েছি সেটা 2-1 দিনের পুরনো, আর তার মধ্যে 10 বছর আগে মারা যাওয়া লোকের ফিঙ্গারপ্রিন্টটা আসবেটা কোথা থেকে? সেটাই তো। মনে হয় মৃত ব্যক্তি বদলা নিতে চলে এসেছে স্যার। চুপ করো ফেডরিক, হাজারবার এগুলো বলেছি যে আত্মা টাত্মা সমস্ত বাজে কথা। স্যার আমার মনে হয় আমাদের মঙ্গেশের বাড়িতে বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা উচিত। হ্যাঁ অভিজিৎ, খোঁজ নিতে হবে এই কেসটার মোটিভটা কি। খুনি খুন করার 10 বছর আগে, 10 বছর আগেই মারা গেছে, ব্যাপারটা কি? স্যার অ্যাড্রেস তো এটাই যেটা আমাদের রেকর্ডে ছিল। 10 বছর পর এখানে কেই বা থাকবে? তালা লাগানো। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমাকে কিন্তু এই দরজাটা ভাঙার জন্য বলবেন না। আরে ফ্রেডি, সব কথার জন্য দরজা ভাঙতে হয় নাকি? আমাদের এই লোকটার সম্পর্কে জানতে গেলে আশপাশের কাউকে জিজ্ঞেস করা উচিত, তাতে বাড়ির তল্লাশি নেওয়ার প্রয়োজন হবে না। কার সঙ্গে দেখা করতে চান আপনারা? আমরা আপনার প্রতিবেশী মঙ্গেশের বিষয়ে কিছু জানতে চাইছি। কি বললেন? মাসিমা, আমরা একটু মঙ্গেশের ব্যাপারে জানতে চাই। মঙ্গেশের ব্যাপারে। সব বয়স্ক লোকের কিন্তু কান খারাপ হয় না বাবা। আস্তে আস্তে বলো, আস্তে আস্তে। সরি। দেখুন, আমরা সিআইডি অফিসার, মঙ্গেশের ব্যাপারে কিছু জানার ছিল। সিআইডি অফিসার? 10 বছর আগে ও মারা গেছে।
হঠাৎ করে এমন কি দরকার পড়লো যে ওই মাতালটাকে খুঁজতে এইখানে চলে এলেন? এই ফটোটা দেখুন তো, চেনে নেই মেয়েটাকে? এটা তো নাতাশা, না? আপনি কি করে এই মেয়েটাকে চেনেন? বড় অভাগী মেয়ে ছিল, মঙ্গেশের মেয়েও। মঙ্গেশের মেয়ে? মঙ্গেশের সৎ মেয়ে ছিল। I see. আচ্ছা, এই ছবিটা দেখুন, একে চেনেন আপনি? এটা নাতাশাই, আর পাশে ওর মা প্রিয়া। আপনারা এটা কোথা থেকে পেলেন? এটা আমরা নাতাশার ঘর থেকে পেয়েছি। কিন্তু আপনি আপনি একদম নিশ্চিত যে এই মেয়েটি নাতাশা? বাবা, এই বুড়ি কখনো ভুল বলবে না। ওকে ছোট থেকে বড় হতে দেখেছি। ওর মা বাবার মৃত্যুর পরে ও এখান থেকে চলে গেছিল, কিন্তু কয়েক বছর আগে ও যখন চাকরি পেয়েছিল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। খুব ভালো মেয়েও। ওর মা বাবা কি করে মারা গেলেন? সে তো ওই প্রিয়ার ভুলের জন্যই তো। প্রিয়া মানে নাতাশার মা? প্রিয়া কি করেছিল? মঙ্গেশ প্রিয়ার দ্বিতীয় স্বামী। প্রিয়া ওকে বিয়ে করে সব থেকে বড় ভুল করেছিল। প্রিয়া আশেপাশে ছোটখাটো ফাংশনগুলোতে আর পার্টিতে নাচ করে পয়সা রোজগার করত। এই মঙ্গেশ কি কাজ করতো? ওই মাতাল কারো ক্ষমতা আছে যে ওকে দিয়ে কাজ করাবে? ও তো বউয়ের টাকাতেই ফুর্তি করে বেড়াতো, তার উপর আবার মারধরও করত। একবার প্রিয়া অসুস্থ হয়ে গিয়েছিল, তখন ও ঠিক করেছিল যে আর কখনো পার্টিতে নাচ করবে না। তারপরে আবার কি, ওই মাতালে তো মাথা খারাপ হয়ে গিয়েছিল। ও প্রিয়াকে বলেছিল, যদি তুই না নাচিস তাহলে তোর বদলে আমি তোর মেয়ে নাতাশাকে নাচাবো। তখন প্রিয়া কি করেছিল? প্রিয়া ওকে অনেক বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু ও বোঝেনি। সেদিন ও মদ খেয়ে এসে ওকে মারধর করতে লাগলো। হঠাৎ করে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। স্বামী স্ত্রী দুজনে আগুনে পুড়ে মারা গিয়েছিল। আর নাতাশা, সে কি করে বেঁচে গেল? নাতাশা তো বাড়ির বাইরে খেলা করছিল, তাই ও বেঁচে গেছিল। এই স্কেচটা একটু দেখুন, এই লোকটাকে চেনেন আপনি? আমি একে কখনো দেখিনি। ওকে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার। হ্যাঁ স্যার, মঙ্গেশের প্রতিবেশী একজন বলছিল যে 10 বছর আগে মঙ্গেশ মদের নেশা চুর হয়ে বাড়ি ফিরেছিল, আর তার খানিকক্ষণ পর তার বাড়িতে আগুন লেগে যায়, আর তাতে মঙ্গেশ এবং তার স্ত্রী দুজনেই পুড়ে মরে যায়। শুধু তার সৎ মেয়ে নাতাশা বেঁচে গিয়েছিল। নাতাশা সৎ মেয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নাতাশা ছাড়া আর কি কেউ বেঁচে আছে? স্যার, নাতাশা ছাড়া আর কেউ পরিবারে ছিল না। স্যার, আমার তো মাথায় তালগোল পাকাচ্ছে। যদি মঙ্গেশ মরে গিয়েই থাকে আগে, তাহলে মঙ্গেশের আঙুলের ছাপ নাতাশার নখে কি করে এসে গেল বলুন তো? আর যদি ওই মঙ্গেশ এখনো বেঁচে থাকে, তাহলে সেই লোকটা আছে কোথায়? ফেডরিক, মঙ্গেশ আগুনে পুড়ে মারা গেছে 10 বছর আগে। হ্যাঁ। তাহলে ওর পোস্টমর্টম রিপোর্ট আমাদের কাছে নিশ্চয়ই আছে। হ্যাঁ স্যার। তাহলে যাও, গিয়ে দেখো, খুঁজে আনো, যাও। অভিজিৎ, মঙ্গেশের মৃত্যু 10 বছর আগে হয়েছে, তাহলে তার সাথে সাথে আরো তো কিছু ঘটেছে। হ্যাঁ স্যার, মানুষ একবার মরে গেলে তো মরেই গেল, ফিরে এসে তো কোনো চিহ্ন নিশ্চয়ই রেখে যাবে না। হ্যাঁ, সেটাই তো। পেয়ে গেছি স্যার, পোস্টমর্টমের রিপোর্ট পেয়ে গেছি। দেখি। রাত 9টা নাগাদ লাশ আনা হয়েছিল। লাশ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল, পেটে ডাল আর পাঁপড় ছিল। মরার সময় সন্ধ্যে 6টা। অভিজিৎ, একটা কথা তুমি নোটিশ করেছো? পেটে সব কিছু পাওয়া গেছে, কিন্তু মদ পাওয়া যায়নি। তার মানে যেই লোকটা মঙ্গেশের ঘরে মারা গিয়েছিল সে মঙ্গেশ ছিলই না। ঠিক বলেছো। তার মানে মঙ্গেশ এখনো বেঁচে আছে। মঙ্গেশের স্ত্রীর সঙ্গে যে পুড়ে মারা গেছে সে মঙ্গেশ ছিলই না, সে অন্য কেউ ছিল। মঙ্গেশ ওখান থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছিল। স্যার, তাহলে মঙ্গেশের ঘরে যে ব্যক্তি মারা গিয়েছিল সে তাহলে কে? সেটাই তো আমাদের খোঁজা উচিত অভিজিৎ। সেই লোকটা কে ছিল যার লাশ আমরা মঙ্গেশের বাড়ি থেকে পেয়েছিলাম? স্যার, ঘর পুড়ে যাওয়ার পর 8-10 বছর হয়ে গেছে, মঙ্গেশ সামনে আসেনি। তার মানে এটাও হতে পারে যে ওই হয়তো ঘরে আগুন লাগিয়েছিল, আর ওই লোকটাকেও মঙ্গেশই খুন করেছে। হতেও পারে। অভিজিৎ,
মঙ্গেশের প্রতিবেশীরা বলেছিল না যে মঙ্গেশ খুব ড্রিঙ্ক করতো আর প্রতিদিন মদ খেয়ে বাড়িতে আসতো? হ্যাঁ স্যার, ও বাড়ির আশেপাশেই তাহলে কোথাও নিশ্চয়ই বসে মদ খেত। ওর বাড়ির আশেপাশে যতগুলো আড্ডা আছে স্যার, সব জায়গায় তল্লাশি নেব। স্যার, হ্যাঁ, মঙ্গেশ মদ খেত 10 বছর আগে। এখন 10 বছর পরে এই মঙ্গেশকে কে মনে রেখে দিয়েছে বলুন তো? তুমি কি খুঁজতে যাবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে? এটা হবে না, ওটা হবে না, এটা হবে তো ওটা হবে না, ওটা হবে তো এটা হবে না। যদি আমি বলি ফেডরিক আজ সিআইডি তে আছে আর কাল ও যদি না থাকে তাহলে হবে তো? আপনি এসব কি বলছেন? তাহলে তুমি খুঁজতে যাবে কি না যাচ্ছি বলো? স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ওরে বাবা, কোন দিক দিয়ে জানো? এই শার্টটা দিলি তো নষ্ট করে। যতক্ষণ না মদ গ্লাস থেকে চলকাচ্ছে, মদ খাওয়ার সালা মজাই আসে না। চুপ কর। তুই জানিস আমি কে? বেরো বেরো ওখান থেকে। আরে ছাড়ো ফ্রেডি, ছাড়ো। স্যার, ওয়াইফকে কি করে বোঝাবো বলুন তো? আরে ভাই, ওয়াইফকে আবার কি বলবে? জামা লুকিয়ে রেখে দেবে, ব্যাস, জানতেও পারবে না। আরে সেলিম, এটা 5 নম্বর টেবিলে নিয়ে যা না, সব অকমান ঢেকি। দাদা, এই ছবিটা দেখুন তো একটু। তোমার রাতের নেশা কাটেনি নাকি? সকালবেলায় ঝামেলা করতে চলে এসেছো, অন্য কোথাও গিয়ে টাইম পাস করো। আমরা সিআইডি থেকে এসেছি, বুঝলি? আরে স্যার, আমি একদম বুঝতে পারিনি, ক্ষমা করবেন স্যার। আসলে অনেক সময় মদ খেয়ে এখানে মজা করতে এরকম চলে আসে। ঠিক আছে, ঠিক আছে, ছবিটা দেখ, চিনতে পারছিস? ভালো করে দেখে বলুন। মঙ্গেশ? এ তো মঙ্গেশ স্যার। আচ্ছা, তাহলে তুই চিনিস ওকে? এখানে আসতো নাকি মঙ্গেশ? হ্যাঁ স্যার, রোজ আসতো এখানে, এসে মদ খেত, তারপর ভাঙচুর করতো, আবার দামও দিত না স্যার। সেই থেকে আমি ধার দেওয়া বন্ধই করে দিয়েছি। তার মানে টাকা পয়সা না চুকেই পালিয়ে গেছো? পালিয়ে গেলে ঘাড় ধরে টেনে আনতাম না এখানে? কিন্তু ও তো আমার নাগালের বাইরে চলে গেছে, মরেই গেল। আচ্ছা, মরে গেছো? হ্যাঁ স্যার, কিন্তু মরার পর ওকে কেন খোঁজা হচ্ছে? আছে কিছু কিছু বিষয় আছে। তুই এটা বল যে যেদিন ওর মৃত্যু হয় সেদিন বিশেষ কিছু হয়েছিল কি? ও এসেছিল কি এখানে মদ খেতে? হ্যাঁ স্যার, অবশ্যই এসেছিল। কিন্তু এই ব্যাপারটা তো প্রায় 10 বছর হয়ে গেছে, এতটা ভালো করে মনে থাকলো কি করে? সেদিনটা অন্য দিনের মতো ছিল না, একটা বিশেষ দিন ছিল। ওর একটা বন্ধু ছিল, শম্ভু, ও সেদিন এখানে মঙ্গেশের সাথে ছিল। সাথে বন্ধু এসেছিল, এতে বিশেষ দিনের কি? বিশেষ ছিল এই কারণে সেদিন একটা পার্টি দিয়েছিল স্যার। মঙ্গেশকে মদ খাওয়াচ্ছিল, তা আবার টাকা দিয়ে। স্যার, শম্ভুর লটারি খেলার খুব নেশা ছিল, রোজই লটারির টিকিট কাটতো। সেই দিন ওর কপাল খুলে গেছিল, পুরো 1 কোটি টাকার লটারি লেগেছিল স্যার। 1 কোটি? আচ্ছা, তো এখানে পার্টি করতে এসেছিল দুজনে মদ খাচ্ছিল? হ্যাঁ না, দুজনে নয় স্যার, শম্ভুকে তো লটারির টাকা নিতে সকাল সকাল বেরোতে হতো, তাইও সেদিন 1 ফোঁটাও মদ খায়নি, শুধুমাত্র ও মঙ্গেশকেই খাইয়েছিল। ও, তারপর দুজনে বেরিয়ে গেছিল? হ্যাঁ স্যার, শম্ভু মঙ্গেশকে সামলে বাইরে নিয়ে গেছিল। আচ্ছা, বুঝলে সচিন, ও যেখান থেকে লটারির টিকিট কেটেছিল তাকে খুঁজে বের করতে হবে। খোঁজবার কোনো প্রয়োজন নেই স্যার। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, আমি জানি কোথা থেকে টিকিট কেটেছিল। এই নাও কাকা, যাও আনন্দ করো। আরে 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 আরে, নাচতে নাচতে বাইরে যাচ্ছে, লটারি লেগে গেছে নাকি? মানে দেখো, দেখলেন স্যার, আমরা 2-1টা টিকিট কিনি, আমাদের ভাগ্যেও তো শিখে ছিঁড়ে যেতে পারে। আরে ফ্রেডি, আগে কাজটা তো করে নাও, তারপর নয় কিনো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি থেকে। সিআইডি এখানে? স্যার, লটারি বিক্রি করার পারমিট আছে আমাদের কাছে, আর ওপরওয়ালার দয়াতে আমাদের ব্যবসাও ভালোই চলে, আর আমাদের এখানে লটারি কেটে অনেকেই জিতেছে স্যার। তবে কেন এসেছেন স্যার আপনারা? আমরা একটা লোকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই যে আপনাদের এখান থেকে 10 বছর আগে লটারির টিকিট কেটেছিল আর তার 1 কোটি টাকার লটারি বেঁধেছিল। তার নাম শম্ভু। স্যার, 10 বছর তো অনেক দিন, তাই না? হ্যাঁ, কিন্তু 1 কোটির লটারিও তো প্রত্যেকদিন পাওয়া যায় না। এটাও একদম ঠিক বলেছেন স্যার, আমি এক্ষুনি কম্পিউটারে চেক করে বলছি।
কি নাম বলেছিলেন যেন স্যার? শম্ভু। শম্ভু। এই যে স্যার পেয়ে গেছি, 2001-এর মার্চ মাসে লটারি জিতেছিল, পুরো 1 কোটি টাকা স্যার। আর ও টাকা নিয়ে গেছিল? স্যার 1 কোটি টাকা কে ছাড়ে বলুন তো? টাকা নিয়ে গেছিল। না, সে কি টাকা হাতে করে নিয়ে গিয়েছিল নাকি? না 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 স্যার, টাকাটা ওর ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল। ব্যাংক অ্যাকাউন্টে? আচ্ছা, কত তারিখে এই টাকাটা ট্রান্সফার হয়েছিল বলতে পারেন? আমি বলছি এক্ষুনি স্যার। 16ই মার্চ 2001-এ। 16ই মার্চ 2001? স্যার, এটা তো সেই দিন যেদিন মঙ্গেশের মৃত্যু হয়েছিল। যদি শম্ভুকে পাওয়া যায় তাহলে জানা যাবে যে ওই দিন আসলে কি হয়েছিল। স্যার, এই শম্ভুটাকে খুঁজে পাবো কি করে? ওর তো ছবিও নেই আমাদের কাছে। পাওয়া যাবে ফ্রেডি, ছবিও পাওয়া যাবে। আপনি একটা কাজ করুন, আপনি আমাদের ওই ব্যাংক আর অ্যাকাউন্ট নাম্বারটা দিন যেখানে ওই পুরস্কারের টাকাটা গিয়ে জমা হয়েছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, পুরো টাকাটাই শম্ভু পেয়েছিল আর টাকাটা ওর ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। অভিজিৎ, ওই টাকা এখনো ব্যাংকে আছে, ওর অ্যাকাউন্টে, কারণ টাকা পাওয়ার পরেই শম্ভু মারা গেছে। স্যার, ব্যাংকে ফোন করে খোঁজ নিয়ে নি। পেড্রিক, ফোন করো। হ্যালো, আমি ইন্সপেক্টর ফ্রেডি বলছি সিআইডি থেকে। একটা অ্যাকাউন্ট নাম্বারের ব্যাপারে একটু খোঁজ খবর চাই। হ্যাঁ, লিখুন 000590। শম্ভুর নামে এই অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টটা এখনো অ্যাক্টিভ আছে নাকি? আচ্ছা, এই শম্ভুর ঠিকানাপত্র তো আছে আপনাদের কাছে? হ্যাঁ, দেখুন। হ্যাঁ, বলুন। 123 হরিপ্রসাদ, SK নগর। ওকে, থ্যাঙ্কস। স্যার, শম্ভুর অ্যাকাউন্ট এখনো চলছে স্যার। কি ভাবছেন স্যার? অভিজিৎ, এরকম মজাদার ঘটনা না যে যেদিন শম্ভুর মৃত্যু হয় ঠিক সেই দিনই ও 1 কোটি টাকার লটারি জিতেছিল। হ্যাঁ স্যার, 1 কোটি টাকা হাতে পেতেই মৃত্যু? হ্যাঁ, 1 কোটি টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু হয়। মঙ্গেশ একেবারে ঠিক সময়েই মৃত্যুর সুযোগ নিয়েছে আর নিজের স্ত্রীর সঙ্গে ওর বন্ধু শম্ভুকেও পুড়িয়ে মেরে দিয়েছে ওই বাড়িতে, আর পুরো টাকা আত্মসাৎ করে নিয়েছে। এখন এই মঙ্গেশ শম্ভু হয়ে বেঁচে আছে। হ্যাঁ, আর খোঁজো এই মঙ্গেশ ওরফে শম্ভুকে। মালাট চলো। ইয়েস স্যার। যেরকম আমি বলছি সেরকমটাই করো, বুঝেছো? আর ওই জায়গার আশেপাশে যেন তোমাকে না দেখা যায়। আমি ওখানে একটু বাদেই পৌঁছচ্ছি। আরে কি যে করে এরা! দাদা গো, কাজটা নামান। বাড়ির বাচ্চার জন্য খেলনা লইয়া যান। লাগবে না ভাই, বাচ্চা খুব খুশি হইব গো বাবু। আরে বললাম না ভাই, লাগবে না। কইতাছিলাম দাদা, এই হ্যাঁ, রং বিরঙের শোনো, খেলনা যেরকমটা বলেছি সেরকমই যেন পছন্দ হয়। হয়। আরে আমার ভাই কোনো বাচ্চাই নেই। আরে যাও এখান থেকে। এই কথা কইয়েন না গো বাবু, আমি জানি আপনার একখান মাইয়া আছিল। নাতাশার জন্য তো কখনো খেলনা লইয়া যান নাই? হ্যাঁ, কি হইল গো বাবু? হ্যাঁ, মাইয়ার কথা মনে পড়লো নাকি? হ্যাঁ, ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালাও। কইতেছিলাম কি, এই চশমা হান দেখেন, এই চশমা হান তো লইয়া যান কমসে কম। হ্যাঁ,
ও ড্রাইভার, গাড়ি ছাড়ো তাড়াতাড়ি। ওই বাবুটাও আমার চশমা কেনছে আপনিও লয়ে যান। এটা একটা খুবই সুন্দর চশমা। এটা শুধু বাইরের জিনিস নয়, ভিতরটাও স্পষ্ট দেখা যায়। মিস্টার মঙ্গেশ, নিজের মৃত্যুর মিথ্যে নাটক করে জীবিত ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? কে তোমরা? সিআইডি। হ্যাঁ, আমি আমার বাড়িতে আগুন লাগিয়েছিলাম। সেটা তো আমরা জানতে পেরেই গেছি, বুঝেছ? আর তুমি তোমার মৃত্যুরও অভিনয় করেছো, যাতে শম্ভুর পুরো টাকাটা তুমি পেয়ে যাও। শম্ভুকে নিজের বাড়িতে ডেকে খুন করে ফেললে? হ্যাঁ, ও একদিনে হঠাৎ করে কোটিপতি হয়ে গিয়েছিল, আর আমি একই জায়গায় রয়ে গেছিলাম। ভিখারির মতন হাল হয়েছিল আমার। ও কোনো পথ চলতি লোক ছিল না, তোমার বন্ধু ছিল, বন্ধু। আর তোমার স্ত্রী প্রিয়া, ওকে তুমি কেন মেরেছো? স্ত্রীর কাজ হলো তার নিজের স্বামীর সেবা করা, ওকে ঠিক সময়ে খেতে দেওয়া। কিন্তু প্রিয়া একদিন বলতে শুরু করলো ও আর নাচতে চায় না। আর ও যদি নাচ বন্ধ করে দেয় তাহলে আমার খাওয়া দাওয়া কি করে জুটবে? একটা মাথা মোটা ছিল, সারাদিন ধরে ও শুধু খিচখিচ করতো, তাই আমি মুখটাই বন্ধ করে দিয়েছিলাম। বাহ! আর তোমার মেয়ে নাতাশা, 10 বছর পরে এমন কি হলো যে তুমি ওকে এরকম নৃশংসভাবে খুন করলে? তার কারণ হলো ও আমাকে একদিন দেখে ফেলেছিল, আমাকে চিনতে পেরেছিল। আমি ভয় পেয়ে ভেবেছিলাম ও আমার সবকিছু না ফাঁস করে দেয়। তাই তুমি ওর পিছু নিতে নিতে স্কুল পর্যন্ত পৌঁছে গেছিলে? হ্যাঁ, আমি কোনোভাবে ওখান থেকে ওকে নিয়ে গিয়েছিলাম। ও ছোট থেকে ভীষণ জেদি ছিল, মানলো না। ওকে চুপ করানোর জন্য আমার কাছে একটাই রাস্তা ছিল, ওকে খুন করা। কলিযুগের জলজান্ত উদাহরণ দেখো, কলিযুগের বাপ যে তার নিজের স্বার্থে নিজের মেয়েকে খুন করে দিয়েছে। 10 বছর পর্যন্ত তুমি খুন করে বেঁচে গেছো, কিন্তু এখন আর নয়, 3-3টে খুন করার জন্য এবার তো তোমার ফাঁসি হবে, ফাঁসি।